তো প্রথমেই যে জিনিসটা মনে রাখবেন যে সিআরপিসি থেকে আমাদের ইনভেস্টিগেশন রিলেটেড যে সেকশনটা পাবো সেটা হচ্ছে যে আমাদের 154 থেকে নিয়ে 176 পর্যন্ত। এইখানে যতটুকু আমাদের সেকশন আছে, কথাবার্তা আছে, এটা সর্ব অবস্থায় গুরুত্বপূর্ণ। এইটাতে ফাঁকিবাজি করা যাবে না। এখানে সময় দিয়ে পড়বেন, প্রয়োজনে 2 বার 3 বার 10 বার আপনি পড়েন। আর এইটার মধ্যে এটা হচ্ছে যে আমাদের 14 নাম্বার চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে। আর এটা হচ্ছে সেকশন হচ্ছে 154 থেকে নিয়ে 176 পর্যন্ত। তো আমরা আমাদের প্রথম ক্লাসে যেটা দেখেছি সেটা একটু মনে করার চেষ্টা করেন। ওভারভিউ ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে আপনার চোখের সামনে আশেপাশে নিকটবর্তী যখন একটা অপরাধ ঘটে তখন আমরা কি যাই, থানার মধ্যে যাই। এই যে আমরা থানার মধ্যে যাচ্ছি, আমাদেরকে এই 154 ধারা ওই অধিকারটা দেয় যে আমার নিকটবর্তী যদি কোনো অপরাধ হয় আমি এই সংবাদটা পুলিশকে দিব, চাই আমার সাথে হোক বা অন্য কারোর সাথে হোক। তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রে আমরা সংবাদ দিতে পারি, আমরা অভিযোগকারী হইতে পারি, আমরা ফরিয়াদি হইতে পারি। মানে হচ্ছে যে আমার ওই অপরাধের সাথে আমার কোনো লেনা দেনা নাই, যার সাথে অপরাধ ঘটছে আমি তাকে চিনিও না, তারপরও আমি ইনফরমেশনটা দিতে পারি, আমি একজন ইনফরমেন্ট হইতে পারি। 2 নম্বর হচ্ছে আমার সাথে অপরাধ ঘটছে, আমি একজন ফরিয়াদি হইতে পারি, অথবা আমার কারোর সাথে, আমার নিকটবর্তী কারোর সাথে অপরাধ হয়েছে, আমি একজন অভিযোগকারী হইতে পারি। তাহলে 154 ধারায় কারা পুলিশ অফিসারের কাছে যাইতে পারবে? যিনি অপরাধ সম্পর্কে কোনো তথ্য জানেন, যিনি নিজে ভিকটিম অথবা যার নিকটবর্তী কেউ ভিকটিম। এটা দেওয়ানি মামলার মতো না, আপনার কোনো স্বার্থ সিদ্ধির কিছুই দরকার নাই, আপনি একটা অপরাধ দেখলে পুলিশের কাছে ইনফরমেশনটা দিতে পারবেন। তাহলে এই যে পুলিশের কাছে আমরা ইনফরমেশনটা দেই, আমি যে তথ্যটা দিলাম, অভিযোগটা করলাম, এইটাকে আমরা বলতেছি যে এজাহার দায়ের করা। এজাহার মানে হচ্ছে কোনো কিছু আনুষ্ঠানিকভাবে কারো কাছে প্রকাশ করা। যেমন আমরা যারা এই হিন্দি ছবি দেখে অভ্যাস, দেখবেন যে আপনি রোমান্টিক কিছু গানে প্রেমিক প্রেমিকাকে অফার করতেছে, ইজাহার করতেছে, তো মূলত আসলে এটা আরবি শব্দ। তো আমরা যদি জাস্ট একটা এফআইআর এবং এজাহারের মধ্যে আগে একটু পার্থক্য করার চেষ্টা করি। যেমন ধরেন যে আপনার সাথে একটা ঘটনা ঘটছে, তো আমরা অলরেডি কি জানি, আপনি মৌখিকভাবে থানায় গিয়ে বলতে পারেন, অথবা কি ঘটছে আপনি লিখিত আকারে সেটা জানাইতে পারেন। এই যে আপনি লিখিত আকারে যে জিনিসটা নিয়ে গেলেন যে আপনার সাথে এই এই অপরাধটা ঘটছে এতটা সময় এই জায়গায়, হয় আপনি অপরাধীকে চিনেন অথবা চিনেন না, এইটারই নাম হচ্ছে এজাহার। তার মানে আমরা এজাহার দায়ের করি কত ধারায়? 154। এই ধারা নাম্বারটা গুরুত্বপূর্ণ। এখন এই এজাহারটা পাওয়ার পরে ওই 154-র মধ্যেই আবার পুলিশকে বলতেছে যে তারা যাবতীয় কিছু জানে শুনে বুঝে আপনার স্বাক্ষর নিয়ে একটা নির্দিষ্ট বইয়ে এন্ট্রি করবে, যেটাই হচ্ছে আমাদের এই যে এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী। তাহলে এই যে আমাদের এফআইআর, এটার ফুল অ্যাব্রোভিয়েশনটাও আমাদের জানা প্রয়োজন। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, মানে ওই অপরাধ রিলেটেড সর্বপ্রথম যেই তথ্যটা আসছে সেটাই হচ্ছে আমাদের প্রাথমিক তথ্য বিবরণী। তাহলে আমাদের এজাহার এবং এফআইআর নিয়ে যে কনফিউশন ছিল এটা আপনি দূর করেন এভাবে যে আপনার ঘটনাটা যখন আপনি আনুষ্ঠানিকভাবে নিয়ে গেলেন, আপনি এজাহার দায়ের করার জন্য অনুরোধ করলেন। আপনার যাবতীয় কিছু শোনার পরে পুলিশ অফিসার সরকার নির্ধারিত ফর্মে যখন সেটা এন্ট্রি করতেছে, সেটা তখন এফআইআরে কনভার্ট হচ্ছে। আর দুটা জিনিসই করা হয় 154 ধারার অধীনে। আপাতত এতটুকু জানলে আমাদের জন্য যথেষ্ট। তাহলে আমরা যেই 154 নম্বর সেকশন পাইলাম, এটা সর্বাবস্থা গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে যে 154 নম্বর সেকশন আমাদেরকে বলে যে অপরাধের 2 প্রকার ধরন আছে, আমরা শিডিউল মোতাবেক জানি। যত প্রকার অপরাধ আছে পেনাল কোডে 2টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে কগনিজেবল, একটা হচ্ছে নন কগনিজেবল। কগনিজেবল মানে আমলযোগ্য, আর নন কগনিজেবল মানে আমল অযোগ্য। যদি আমরা বোঝার জন্য সহজে বলি, আসলে যেই অপরাধগুলো সিরিয়াস প্রকৃতির, যেমন হত্যা, ধর্ষণ, লুট, ডাকাতি, এগুলো হচ্ছে কগনিজেবল। আর যেগুলো অতটা সিরিয়াস প্রকৃতির না, এটা হচ্ছে নন কগনিজেবল। তারপরেও শিডিউলের মধ্যে ভাগ দেওয়া আছে স্পেসিফিক অপরাধটা কোন ক্যাটাগরিতে পড়ে। এটা সিআরপিসির পিছনের যে শিডিউল আছে, ওই 2 নম্বর শিডিউলের আমাদের কলামগুলা বিভক্ত আছে, ওইখানে দেখলে আমরা বলতে পারবো যে এই অপরাধটা আসলে কগনিজেবল না নন কগনিজেবল। তাহলে 154 ধারা হচ্ছে আমাদের কগনিজেবল বা আমলযোগ্য মামলার জন্য, এতটুকু মনে রাখবেন।
এখন এখানে যে জিনিসটা মনে রাখবেন যে আমরা মৌখিকভাবেও পুলিশ থানায় যাইতে বলতে পারি অথবা লিখিত আকারেও নিয়ে যেতে পারি, আর কিছু না। মৌখিক বলতে পারেন, লিখিত। এখন আপনি যদি মৌখিক বলেন, পুলিশের দায়িত্ব হচ্ছে আপনার কথার সার সংক্ষেপটা তারা লিখবে। সামারিটা কি, আপনি কি বলতে চাইছেন, এই সামারিটা লিখে সেখানে আপনার স্বাক্ষর নিবে যে আপনি এই কথাগুলো বলছেন, আপনাকে পড়ে শোনাবে। ও আর যদি আপনি লিখিত আকারে নিয়ে যান, আপনাকে বলবে যে ঠিক আছে আপনি এখানে স্বাক্ষর করেন। তাহলে আমরা মৌখিকভাবে বললেও পুলিশ লিখে ওইখানের মধ্যে আমাদেরকে স্বাক্ষর করতে হবে, যিনি সংবাদদাতা, যিনি অভিযোগকারী অথবা যিনি ফরিয়াদি। আর লিখিত আকারে নিয়ে গেলেও আপনাকে ওইটা স্বাক্ষর করতে হবে। তাহলে এমসিকিউর মূল জিনিসটা কি, যে মৌখিক হইলে স্বাক্ষর লাগবে কি না। তাহলে মৌখিক হইলেও স্বাক্ষর লাগবে, লিখিত হইলেও স্বাক্ষর লাগবে। এখন আমরা যে স্বাক্ষরটা দিলাম, এটা একটা পুলিশ কি করবে, নির্দিষ্ট সরকার কর্তৃক যেই রেজিস্টার তাদেরকে দেওয়া হয় ওই রেজিস্টারে তাকে এন্ট্রি করবে। ওইটাকে আমরা বলি যে জেনারেল রেজিস্টার। তো এই রেজিস্টারে যেগুলো এন্ট্রি হয়, তো ওই জন্য আমরা বলি যে এগুলো হচ্ছে আমাদের জিআর মামলা। তাহলে এফআইআর এর মাধ্যমে যে মামলাগুলো আসতেছে ওইটা হচ্ছে আমাদের জিআর মামলা। এমসিকিউর জন্য আমরা এফআইআর এর পূর্ণ অভিব্যক্তিটা মনে রাখবো, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণী। তাহলে আমাদের এফআইআর এবং এজাহার এই দুটাই 154 অধীনে দায়ের হয়। এই কমন সেন্সটা রাখবেন, তাইলে আর মুখস্থ করার দরকার নাই ভিতরের কিছুই। তাহলে যে কোনো ব্যক্তি যখন একটা আমলযোগ্য অপরাধের সংবাদ, অভিযোগ, তথ্য নিয়ে যাবে, সেটা লিখিত হোক অথবা মৌখিক হোক, সেটার মধ্যে স্বাক্ষর করে সে এজাহারের দায়েরের জন্য অনুরোধ করবে। আর পুলিশ সেই সামারি বা বিষয়বস্তুটা সরকার নির্ধারিত রেজিস্টার, জেনারেল রেজিস্টারে যেহেতু এন্ট্রি করে, আমরা বলি যে জিআর মামলা। এখন এই এফআইআর রিলেটেড আরও সামান্য কিছু জিনিস আছে যেগুলো আমাদের বইয়ে নাই, তবে আমাদের একটু জানা প্রয়োজন, যেহেতু গুরুত্বপূর্ণ বা মাঝে মাঝে আমরা দেখি এমসিকিউ বা লিখিততে থাকে। নর্মালি যেটা হচ্ছে যে আমাদের এই যে এফআইআর যে জিনিসটা আছে, যেটা আমরা একটু আগে আপনাদেরকে দেখাইলাম, আরেকবার দেখানোর চেষ্টা করি, তাইলে আপনার অনেক কিছু ক্লিয়ার হবে। যে দেখেন এখানে লেখা আছে বিপি ফর্ম নাম্বার 27, বাংলাদেশ ফর্ম নাম্বার 5356। মূলত সরকার বিভিন্ন রকম যেই ফরম্যাটগুলো আছে, বিভিন্ন মামলা, বিভিন্ন জিনিস, এইগুলার কি করেছে, বাংলাদেশ সরকার নির্ধারিত একটা কোড নাম্বার দিয়ে সেগুলা রেখেছে, যাতে খুব সহজে এগুলোকে খুঁজে পাওয়া যায়। আর এর পূর্বে এই যে আমাদের বিপি ফর্ম নাম্বার 27 মানে হচ্ছে এই যে একটা ফরম্যাট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশ কি করছে, একটা মামলার বিষয় জিনিসগুলো এন্ট্রি করছে। তো এই জন্য মাঝে মধ্যে আমাদের এটা জানা প্রয়োজন যে এফআইআর এর যে ফর্ম নাম্বার, এটা হচ্ছে বিপি ফর্ম নাম্বার 27, আর যদি বাংলাদেশ ফর্ম নাম্বার চায় এটা হচ্ছে 5356। এতটুকুই, আর কিছু দরকার নেই। তাহলে এফআইআর আমাদের কি থাকে, এইটা যদি আমরা বাস্তবে একটু আগে দেখি। এফআইআর এর মধ্যে মূলত যেই আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে যে দেখেন যে কোন সময়ে এই কাজটা আসলো, মানে পেশ করার তারিখ এবং সময়। মানে আপনি যে ঘটনাটা বর্ণনা করছেন, এজাহারের মধ্যেও কিন্তু আপনি ঘটনার টাইম, সময় এগুলা বলেন। সেম একই রকমভাবে আপনি কতটা সময় কোন তারিখে পুলিশের কাছে গিয়ে উপস্থিত হয়ে সংবাদটা দিচ্ছেন, এইখানে তারিখ এবং সময়টা গুরুত্বপূর্ণ, এখানে এন্ট্রি করা থাকবে। দ্বিতীয়ত আপনার অভিযোগটা যে আপনি করেছেন, আপনার সাথে ঘটনাটা যে ঘটেছে, এটা পুলিশ থানা থেকে উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে কত কিলোমিটারের মধ্যে, তার একটা আনুমানিক সেখানে এন্ট্রি দেওয়া থাকবে। তাহলে নির্দিষ্ট সময়, ঘটনাস্থল, পুলিশ থানা থেকে কত দূরে, সেটা এখানে থাকবে। আর এরপরে হচ্ছে নর্মালি নিয়ম হচ্ছে যে কোনো একটা এফআইআর দায়েরের সাথে সাথেই একজন আইও নিযুক্ত করা হয়, মানে ইনভেস্টিগেশন অফিসারকে দায়িত্ব দেওয়া হয় যে উনি দ্রুত সম্ভব ঘটনাস্থলে যাতে উপস্থিত হয়ে চেক করেন যে কি অবস্থা, সব কিছু ঠিক আছে কিনা, তথ্য উপাত্ত পাওয়া যায় কিনা। তাহলে একটা এফআইআর এর মূল বিষয়বস্তু আমরা 3টা পাইলাম। ওইটার মধ্যে অভিযোগটা কত তারিখে কতটা সময় করেছেন সেটার এন্ট্রি থাকবে, অভিযোগের স্থান কোন জায়গায় এবং কোন কর্মকর্তাকে কতটার দিকে সেখানে ওই ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে, এই জিনিসটা উল্লেখ করা থাকবে। এটা প্রতিটা এফআইআর এর মধ্যেই থাকবে। এখন সেটা সঠিক হোক বা আনুমানিক হোক দেখার বিষয় না, এন্ট্রি অবশ্যই থাকবে। এরপরে দেখেন যে সংবাদদাতা এবং অভিযোগকারীর নাম, এই যে পুলিশের কাছে সংবাদটা বা অভিযোগটা কে দিল তার যাবতীয় নাম ঠিকানা। অনেক ক্ষেত্রে আসামির নামটা এমটি থাকতে পারে,
আপনার এমসিকিউ হইতে পারে যে আননোন ব্যক্তির বিরুদ্ধে আপনি এফআইআর দায়ের করতে পারবেন কিনা। আপনি অবশ্যই পারবেন, আপনার কোনো বাধা নাই। আপনার বিরুদ্ধে অপরাধ ঘটছে, আপনি হয়তো অপরাধীকে চিনেন না, যে অপরাধটা করছে তাকে নাও চিনতে পারেন। তার মানে পরিচিত অপরিচিত, নোন আননোন উভয়ের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা যায়। এরপরে যেটা হচ্ছে যে আপনি যে বলছেন সেখানে আসলে আপনি পুলিশের কাছে তো আপনার বিরুদ্ধে কি অপরাধ ঘটছে, আপনার কাছে সাথে ডাকাতি হইলে কি কি জিনিস নিয়ে গেছে, আনুমানিক একটা কথা তো অবশ্যই আপনি সেখানে বলছেন। তো সেই জিনিসটার একটা সামারি তারা দেয় যে আসলে তার সাথে অপরাধের প্রকৃতিটা কি, সেটা কি, তার সাথে অপরাধটা কি ঘটছে তার কথা মোতাবেক সেই জিনিসগুলো মোটামুটি সেখানে থাকে। আর তারা ট্রাই করে পেনাল কোডের একটু ধারাগুলা দেওয়ার জন্য। এরপরে যেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে যদি বিলম্বে হয়, যেমন ধরেন যে 10 দিন পূর্বে আপনার সাথে একটা অপরাধ ঘটছে, আমলযোগ্য অপরাধ, আপনি 10 দিন পরে গেলেন, তাহলে এই যে আপনি নর্মালি নিয়ম হচ্ছে আপনার বিরুদ্ধে যখনই কগনিজেবল অফেন্স ঘটবে আপনি সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাবেন। দেরিতে যাওয়ার মানেই হচ্ছে আপনার মেলাফাইট ইন্টেনশন আছে। যেমন ধরেন যে একটা ধর্ষণ মামলার ক্ষেত্রে একজন দোষিতা যদি ধর্ষণের সাথে সাথে 1-2 ঘন্টার মধ্যে পুলিশ থানায় যায়, তাহলে আইনগতভাবে ধরে নেয় যে আসলেই তার কাছে অপরাধটা ঘটছে। এখন 2 মাস পূর্বের ধর্ষণ মামলা নিয়ে যখন আপনি যাবেন, সাধারণভাবেই প্রশ্ন উঠবে যে আপনি হয়তো তাদের সাথে নানা প্রকার নেগোসিয়েশন করছেন, অথবা অন্য কিছু মেলাফাইড ইন্টেনশন আছে, যখন সমঝোতা হয় নাই ভাই আপনি তাদেরকে ফাঁসানোর জন্য আসছেন। এই জন্য একটা কলম রাখা হয়েছে যে আপনার দেরির কারণটা কি, আপনি কেন 2 মাস পরে আসলেন, দেরির কারণটা আপনারে ব্যাখ্যা করতে হবে যে কি কারণে আপনি দেরিতে আসলেন। তো মূলত যদি আমরা বলি এইটাই হচ্ছে আমাদের একটা এফআইআরের মূল জিনিস, আর কিছুই না। আপনি ইনফরমেশনটা কখন দিলেন, ঘটনাস্থলটা কোথায়, কাকে প্রেরণ করা হইল, কে সংবাদটা দিল, অপরাধীকে, আর আনুমানিক ধারাগুলো এবং বিলম্বের কারণ, এই জিনিসটা হচ্ছে আমাদের এফআইআরের মূল জিনিস, আর কিছুই না। এখন আমরা যদি দেখি পরবর্তীতে আর আমাদের এই 154 ধারা রিলেটেড মোটামুটি অনেক রকম প্রশ্ন হয়, এই জন্য আমরা সময়টা একটু বেশি নিচ্ছি এ ধারার মধ্যে। তাহলে এই যে আমাদের এফআইআরটা শুধুমাত্র সিআরপিসি দিয়ে কন্ট্রোল করা যায় না, পুলিশকে তার পুলিশ রেগুলেশন আছে। আমরা জানি বেঙ্গল পুলিশ রেগুলেশন আছে 1943, সহজে বলি যে আমরা পুলিশ প্রবিধান। তো এই যে এফআইআর রিলেটেড আরও যত প্রকার কথাবার্তা, এগুলো আমাদের পিআরবি বলি আমরা সংক্ষেপে, এটা 253 নম্বর যে বিধানের মধ্যে দেওয়া আছে। তো এই জিনিসটা আমরা একটু মনে রাখতে পারি। আর পূর্বে প্রতিটাই যে জেনারেল রেজিস্টার, যেগুলো জিআর মামলা রেজিস্টার ছিল, এটা 5 কপিতে হইতো। যেমন দেখবেন যে দোকান থেকে আপনি শপিং করলে আপনাকে একটা যদি রসিদ দেয়, তার একটা কার্বন কপি তাদের কাছে থাকে। একই রকমভাবে এফআইআরের ক্ষেত্রে প্রতিটা পাতা 5টা করে কপিযুক্ত, বর্তমানে কমিয়ে 3টা করে করা হয়েছে কিছু থানায়। তবে নিয়ম হচ্ছে ম্যানুয়াল অনুযায়ী প্রতিটা এফআইআরের 5 পাতা করে থাকে। একবার এন্ট্রি করার পরে বিভিন্ন জায়গায় 1 কপি আদালতে পাঠাইতে হয়, 1 কপি ওই বইয়ের মধ্যে থাকে, 1 কপি পুলিশ সুপারের কাছে পাঠাইতে হয়, 1 কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইতে হয়, 1 কপি তদন্ত কর্মকর্তার হাতে থাকে। এরকম 5 কপি যুক্ত থাকে। জাস্ট এতটুকু জানবেন, আর কিছু দরকার নেই। এখন আসি আমরা এফআইআর রিলেটেড সাক্ষ্য আইনের সাথে যে এমসিকিউগুলো আমাদের আসে। তাহলে এফআইআর এর সাথে সাক্ষ্য আইন রিলেটেড যে এমসিকিউগুলো আমাদের আসে, দুটো একসাথে আমরা পড়ে নিব। এখানে হচ্ছে যে আমাদের এই যে এফআইআরটা, এইটা সাক্ষ্য আইনের কোন ধারায় প্রাসঙ্গিক। প্রথমে আপনি চিন্তা করতে পারেন এফআইআরটা সাক্ষ্য আইনের তাহলে কোন ধারায় প্রাসঙ্গিক। তো দেখেন সাক্ষ্য আইনের 7 ধারায় কিন্তু প্রাসঙ্গিক, আমাদের 8 ধারায়ও প্রাসঙ্গিক। সেটা আমাদের কিভাবে প্রাসঙ্গিক আপনি একটু নিজে চিন্তা করেন। 35 ধারায় প্রাসঙ্গিক, 47 ধারায়ও প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 7 ধারায় আমরা কি জানি যে একটা ঘটনা যে ঘটলো সেটার কজটা কি, ফলাফলটা কি। 8 ধারা আমাদের মোটিভ চার্জ ছিল। এই এফআইআরের মধ্যেই তো আপনি বলে দেন যে তার সাথে আপনার ঝগড়া হয়েছিল 2 দিন আগে, তারপরে আজকে আসে সে আপনাকে এই কাজটা করছে। তার মানে আপনি একটা ঘটনা, একটা মোটিভ কিন্তু উল্লেখ করতেছেন। তাহলে এফআইআরটা আমাদের সাক্ষ্য আইনের 7 ধারাও প্রাসঙ্গিক হইতে পারে, 8 ধারাও প্রাসঙ্গিক হইতে পারে। 35 ধারায় যেহেতু এই সাক্ষ্য আইনটার যেই জায়গায় আমরা এন্ট্রি করতেছি, এটা প্রতিদিনের একটা ডেইলি রেজিস্টার তারা মেনটেন করে, যতটা আমলযোগ্য মামলা আসে। তো এটা একটা সরকারি রেজিস্টারে এন্ট্রি হয়, তার মানে 35 ধারা মোতাবেক এটা প্রাসঙ্গিক। টোটাল এফআইআরের জেনারেল রেজিস্টারটা প্রাসঙ্গিক। ওইখানে যে আপনি স্বাক্ষরটা করছেন,
প্রতিটা সংবাদদাতাকে এফআইআরে স্বাক্ষর করতে হয়, তাহলে ওই 47 ধারায় ওইটা তার স্বাক্ষর কিনা ওই জিনিসটাও আমরা প্রাসঙ্গিক করতে পারি। তাহলে এফআইআরটা আমাদের এই সাক্ষ্য আইনের এই ধারাগুলোতে প্রাসঙ্গিক। 2 নম্বরে আপনার এমসিকিউ হইতে পারে যে এফআইআরটা আমাদের কি, এটা কি একটা সরকারি দলিল কিনা। এটা 74 ধারা মোতাবেক একটা হচ্ছে পাবলিক ডকুমেন্ট। তাহলে এফআইআর হচ্ছে একটা আমাদের পাবলিক ডকুমেন্ট। এই এফআইআরটা আমরা 145 ধারায় কি করতে পারি, আমরা কন্ট্রাডিকশনের কাজে ব্যবহার করতে পারি। যে যিনি সংবাদদাতা উনি এফআইআরে এক কথা বলতেছেন, আজকে আদালতে এসে ভিন্ন কথা বলতেছেন। অথবা আমরা কি করতে পারি, 157 ধারা মোতাবেক তাকে আমরা কোরোবোরেশন করতে পারি, সমর্থন করতে পারি যে আমি ঘটনার সাথে সাথে এফআইআরে যা কথা বলতেছি আজকে সেম একই কথা বলতেছি। তাহলে একটা এফআইআর রিলেটেড এই জিনিসগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে এমসিকিউ যেভাবেই হোক আমাদের কোনো সমস্যা কিন্তু হবে না। এরপরে আরেকটা জিনিস যেটা মনে রাখবেন, এফআইআর নিজে কোনো সাবস্টেন্টিভ এভিডেন্স না, কোনো মূল বা একদম কনক্লুসিভ প্রুফ এমন কিছুই না। তাহলে এফআইআরটা নিজে কোনো সাবস্টেন্টিভ এভিডেন্স না, আমরা বলতে পারি যে কনক্লুসিভ প্রুফ না, এইটা কোনো তথ্যগত মূল্যগত সাক্ষ্য না। মানে শুধুমাত্র এফআইআরটার উপরে ভিত্তি করেই কোনো জাজমেন্ট হইতে পারে না, এটা একটু মনে রাখবেন। তাহলে শুধুমাত্র এফআইআরের উপর ভিত্তি করে কোনো জাজমেন্ট হইতে পারে না। আর একটা হচ্ছে যে এফআইআর পুলিশ কি স্বেচ্ছায় করতে পারে কিনা, সো মোটো, মানে পুলিশ নিজে থেকে নিজে এফআইআর করতে পারে কিনা। তো এটা হচ্ছে হ্যাঁ, পুলিশ নিজে থেকে নিজেও সো মোটো হয়ে কি করতে পারে, একটা এফআইআর দাখিল করতে পারে। তাহলে আমরা এই টোটাল যে জিনিসগুলো পড়লাম এটাকে যদি আমরা এক লাইনে সামারি করি, একটা অপরাধ যখন হইল ওই অপরাধটা যদি আমলযোগ্য অপরাধ হয়, তার সংবাদ বলি, তথ্য বলি, অভিযোগ বলি, যেটাই হইতে পারে, সেইটা আমরা এজাহার আকারে 154 ধারার অধীনে পুলিশের কাছে নিয়ে গেলাম। পুলিশ আমাদের কথা শুনে সরকারের নির্ধারিত বই, যেটা জেনারেল রেজিস্টারে লিপিবদ্ধ করলো, মানে ওই মামলার এফআইআরটা দায়ের হয়ে গেল। তাহলে দেখেন এফআইআর শব্দটা যদিও মাত্র আমাদের 3টা অক্ষর আছে, কিন্তু অনেক জিনিস অন্তর্ভুক্ত। তো 154 ধারা সর্বাবস্থা গুরুত্বপূর্ণ। এটা থেকে অনেক ক্ষেত্রে নানা প্রকার এমসিকিউ আসে যে আমরা একটা আমলযোগ্য মামলা কত ধারায় দায়ের করি, 154 ধারা দায়ের করি। এটা ছাড়া এফআইআরের পূর্ণ অভিব্যক্তি কি, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আজকে আমরা দেখলাম কি এফআইআর একটা সরকারি দলিল, এফআইআর একটা কোনো কনক্লুসিভ প্রুফ না, সাবস্টেন্টিভ প্রুফ না, পুলিশ নিজে থেকে নিজে এফআইআর দায়ের করতে পারে। এই যে কথাগুলো, এগুলোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কোনো না কোনো একভাবে আসতে পারে, তাই একটু বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। আর এফআইআরটা হচ্ছে আমাদের, আমরা 145 ধারায় কন্ট্রাডিকশনে ব্যবহার করব, 157 ধারায় সাক্ষ্য আইনের কোরোবোরেশনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের 154 ধারা, এইটাকে লাল কালিতে রাখেন, অথবা যেই কোনো জায়গায় আপনি এফআইআর রিলেটেড যত প্রকার তথ্য পান এটা আপনি মনে রাখবেন বুঝে। তাহলে 154 ধারা এটা মুখস্থ রাখতে হবে, কোনো উপায় নাই।